বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ কাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আজ শোনাবো এই গরমের একটি ঠান্ডা পানীয়ের গল্প, আর সেই পানীয়টি হলো শরবত। এই শরবতের ইতিহাস বেশ পুরানো এবং এটি মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী পানীয়। শরবত শব্দটি এসেছে ফার্সি শব্দ শরবত থেকে, যার অর্থ হলো হালকা পানীয়। শরবতের জনপ্রিয়তা ভারতীয় উপমহাদেশে মূলত বৃদ্ধি পায় ১৬০০ শতকের মোগল আমল থেকে। তবে এই শরবত মূলত বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রস্তুত করা হয়। এর মূল উপাদান হলো ফল বা ফুলের রস, চিনি এবং জল। আচ্ছা, রুহ আফজার নাম শুনেছেন? জানেন কি এটি কিন্তু প্রথম বোতলবন্দি শরবত। হ্যাঁ, এই রুহ আফজাই হচ্ছে বাজারে বিক্রির জন্য প্রথম ভারতীয় বোতলবন্দি শরবত। ১৯০৬ সালে গাজিয়াবাদের হামদার্দ ল্যাবরেটরি থেকে হাকিম হাফিজ আব্দুল মজিদ নানান ফল, ফুল, তরিতরকারি আর ভেষজ দ্রব্যের নির্যাস থেকে সুস্বাদু এই ইউনানি শরবত বানিয়েছিলেন। রমজান উপবাস ভঙ্গের পানীয় হিসাবে যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা এশিয়াতে। এই পানীয় আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ হাকিম হাফিজ আব্দুল মজিদের পুত্র আব্দুল হামিদ স্বাধীন ভারতে পদ্ম পুরস্কার পেয়েছিলেন। আসলে ইউনানি হলো এক চিকিৎসা প্রক্রিয়া বা পদ্ধতি। এই চিকিৎসা মূলত ফার্সি আর আরব্য চিকিৎসার এক যুগ্ম প্রয়াস, যা তৈরি হয়েছিল গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের নির্দেশে। অর্থাৎ এই রুহ আফজার মধ্যে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্য আর ইউরোপীয় মেলবন্ধন। আবার আরবি কেতায় শরবত মানে একটা মিষ্টি ব্যাপার। আজ থেকে কয়েকশো বছর আগে টাটকা ফল সংরক্ষণ করা প্রায় অসম্ভব ছিল, ঠিক যেমন অসম্ভব ছিল কোনো ফল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাই মধ্য এশিয়ার মানুষজনকে স্থানীয় ফল নিয়েই খুশি থাকতে হতো। কিন্তু তারা যে ফল খেতে ভীষণ ভালোবাসতো, তাহলে উপায় কি? উপায় একটাই, ফল শুকিয়ে তার নির্যাস থেকে তরল সিরাপ তৈরি করা, যাতে সারা বছর তারা ফলের স্বাদ পেতে পারে। আর সেই সিরাপ দিয়েই তারা শুরু করলো শরবত প্রস্তুত করা। আসলে ইসলাম ধর্মে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা বরাবরই ছিল, তাই শরবতকে করে তুলল তারা আরও জনপ্রিয়। রমজান উপবাস ভঙ্গ থেকে শুরু করে তাদের কোনো শুভ অনুষ্ঠানে এই শরবত অপরিহার্য হয়ে উঠল মধ্যযুগের মধ্য এশিয়াতে। কিন্তু শরবতের জন্ম এশিয়াতেই, এমন কথাই বা নিশ্চিন্তে বলি কি করে? কারণ মিশরের ফেরাওরাও তাদের দর্শনার্থীদের বরফ মেশানো ফলের রস পরিবেশন করতেন। আচ্ছা, মিশরীয় সম্রাট নিরোর নাম অনেকেই তো শুনেছেন। তাকেও কিন্তু শরবতের আদি পুরুষ বলা হয়, যিনি বরফের সঙ্গে মধু আর মদিরা মিশিয়ে খেতেন। আর এইভাবেই নাকি মিশরে শরবতের জন্ম হয়। আবার কয়েক শতাব্দী পিছনে গেলে এই শরবত সৃষ্টির জন্য ভোজন বিলাসীদের স্বপ্নরাজ্য ফ্রান্সের নাম উঠে আসে। তারা মধ্যাহ্ন ভোজনে খানদানি খাবার খেত, আর এই খানদানি মেনুতে ছিল ১২ রকমের পদ। ভোজনের পর তারা তাদের উদরকে ঠান্ডা করবার জন্য শরবে নামে এক রকম পানীয় পান করত। আর এই শরবে মূলত ফলের বা ফুলের নির্যাস এবং বরফ দিয়ে তৈরি এক ধরনের পানীয়। তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে, শরবতের জন্ম কি আসলে ইউরোপে, তারপর সেটাই কি পৌঁছে গিয়েছিল আরবে? এরকম অনেক প্রশ্ন উঠে আসতেই পারে, কিন্তু সঠিকভাবে এটা বলা যায় না যে এই শরবতের উৎপত্তিস্থল কোথায়। তাই শরবতের জন্ম বৃত্তান্ত নিয়ে আজও একটা রহস্য থেকেই গেছে। তবে এই গরমের নাজেহাল অবস্থা কাটাতে আমরা শরবতের খোঁজে সেদিন গিয়েছিলাম শোভাবাজার বিকেপাল এভিনিউতে অবস্থিত প্রায় ৫৩ বছরের পুরানো শিবশক্তি শরবত শপে, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের শরবত এবং অন্যান্য পানীয়। তবে আমরা এখান থেকে নিয়েছিলাম বাদাম ঠান্ডাই আর লিচি লাস্সি, যা স্বাদের দিক থেকে ছিল খুবই সুস্বাদু। একবার খেলে মন চাইবে বারবার এই স্বাদের ভাগ নিতে। আর এই দোকানটির লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।